ইডি কোনো জায়গায় সার্চ অপারেশনে গেলেই আপনাদের একটা বেসিক প্রশ্ন আমাদের সামনে বারবার উঠে আসে, সেটা হচ্ছে যে এতদিন বাদে বলে কয়ে ইডি কোথাও যাচ্ছে, সবাই কি ডকুমেন্টস নথি তথ্য সব সাজিয়ে রেখে দিয়েছে, সব তো নষ্ট করে দিয়েছে। সুতরাং এগুলো সব লোক দেখানো ব্যাপার। আসলে ইডি অকর্মণ্য অপদার্থ এবং পুরোটাই আইওয়াশ, চোখ দেখানো লোক দেখানো সেটিং। এই কথা যারা বলেন তাদের জন্য কিন্তু একটা খুব খারাপ খবর আছে। গতকাল আপনারা জানেন ইডি কিন্তু নিয়োগ দুর্নীতিতে নতুন করে ঝাঁপিয়েছে এবং 7টি জায়গায় ইডি কালকে হানা দিয়েছে এবং সেই হানা দেওয়ার পরে 6 ট্রাঙ্ক ভর্তি তারা তথ্য নথি নিয়ে গেছে। আচ্ছা বলুন তো, সব তথ্য নথি যদি নষ্টই হয়ে যাবে তাহলে 6 ট্রাঙ্ক ভর্তি নথি কোথা থেকে এলো? আসলে ইডির যে সার্চ অপারেশনের মেথড, সেই বেসিক জায়গাটা আপনাদের বুঝতে হবে। কিন্তু সেইটা বোঝার আগে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। এই 6 ট্রাঙ্ক ভর্তি যে নথি গেছে তা কিন্তু বহু প্রভাবশালীর এবং সবথেকে বড় কথা সর্বোচ্চ প্রভাবশালীর প্রাণ ভোমরা কালকে কিন্তু ইডি নিয়ে গেছে। ফলে আরও চাপ বেড়েছে সেই সর্বোচ্চ প্রভাবশালীদের। বিনিদ্র রজনীটা আরও দীর্ঘ হচ্ছে এবং কোথাও গিয়ে বৃত্ত যে ছোট হচ্ছে সেই ইঙ্গিতটাও কিন্তু স্পষ্ট হচ্ছে। ফলে মুখ থমথমে হচ্ছে এবং কথা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। আসবো, পুরোটা ব্যাখ্যা করব এবং কিভাবে সর্বোচ্চ প্রভাবশালী কালকে রেডের পর আরও গর্তে ঢুকে গেল সেই কথা আপনাদের সামনে নিয়ে আসবো। দেখুন এই প্রতিবেদন শেষ অবধি। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন মিডলম্যান পার্থ চ্যাটার্জির যে নিয়োগ দুর্নীতি ছিল তার মিডলম্যান প্রসন্ন রায়, সেই প্রসন্ন রায়ের 4টি জায়গা সহ মোট 7টি জায়গায় কালকে ইডি হানা হয়েছে। কালকে এই নিয়ে আমি একটি শব্দও খরচ করিনি, কেননা শেষ অবধি কী হচ্ছে। এবং হ্যাঁ, সত্যি আমার মনের মধ্যেও প্রশ্ন ছিল যে লোকটাকে সিবিআই অ্যারেস্ট করে নিয়ে গেল, এতদিন জেল খাটলো, তারপর সেই নভেম্বর মাসে যে লোকটা জামিন পেয়ে গেছে তার কাছে 2 মাস বাদে গিয়ে ইডি সত্যিই কী বার করতে চাইছে বা কি খুঁজতে চাইছে। এবং 21 ঘন্টা জেরার পর এবং খানা তল্লাশি চালানোর পর যে তথ্য যে নথি নিয়ে ইডি বের হলো তাতে কিন্তু বহু প্রভাবশালীর পায়ের তলার মাটিটা কিন্তু কেঁপে গেল। সেই সমস্ত তথ্য সংগ্রহ করে তার সমস্ত ব্যাখ্যাটা নিয়ে তবেই আপনাদের সামনে এলাম। গতকাল ইডির যে অপারেশন হয়েছে তার মূল কারণ ছিল এই প্রসন্ন রায়। কে এই প্রসন্ন রায়? আপনারা হয়তো জানেন সবটা, তাও ছোট্ট করে একটু পুরো প্রতিবেদনটা করার জন্য লিঙ্ক আপ করে দিয়ে আপনাদের। এই প্রসন্ন রায় হচ্ছে পার্থ চ্যাটার্জির মিডলম্যান। তার থেকেও বড় কথা, পার্থ চ্যাটার্জির এক আত্মীয়কে ইনি বিয়ে করেন এবং দুজনে মিলে প্রথমে খুলে বসেন ট্রান্সপোর্টের বিজনেস। সেই ট্রান্সপোর্টের বিজনেস আস্তে আস্তে কনভার্ট হতে থাকে হোটেল বিজনেসে এবং নামে বেনামে প্রায় 450টি সম্পত্তির মালিক এই প্রসন্ন রায়। সেই প্রসন্ন রায়কে প্রথমে সিবিআই অ্যারেস্ট করেছিল নিয়োগ দুর্নীতিতে, তারপর তার জামিন হয়ে যায়। এবার ইডি সেখানে রেড করলো। এখন প্রশ্ন হচ্ছে যে কি নথি নিয়ে গেল। তার আগে প্রসন্ন রায়ের যে বিজনেস মডেলটা রয়েছে সেইটা আপনাদের বুঝতে হবে। প্রসন্ন রায় প্রথমে ট্রান্সপোর্ট বিজনেস খুললো এবং সেখানে ছোট ছোট জায়গায় তারা গাড়ি ভাড়া দিত। সেইখান থেকে তারা হঠাৎ করে হোটেল বিজনেসে ঢুকে পড়লো এবং সেই হোটেল বিজনেসের থ্রু দিয়ে প্রায় 450টি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, যার ডিড মূল্য মানে যেটা চুক্তিতে দেখানো হয়েছে, খাতায় কলমে দেখানো হয়েছে, তার মূল্য হচ্ছে 125 কোটি টাকা। অথচ বাস্তবে তার যদি ইভ্যালুয়েশন করা হয়, সেই ইভ্যালুয়েশন বলছে এই সম্পত্তির পরিমাণ খুব কম করে 450 থেকে 500 কোটি টাকা। এই বিপুল পরিমাণ সম্পত্তি শুধুমাত্র ট্রান্সপোর্টের বিজনেস থেকে শুরু হলো। তার থেকেও বড় কথা, যে হোটেল বিজনেস এবং ট্রান্সপোর্ট বিজনেসের খোঁজ পাওয়া যাচ্ছে, সেইখান থেকে ব্যাপারটা আর শুধুমাত্র এই রাজ্য বা এই দেশের মধ্যে সীমিত নয়। এই রাজ্যের সেই সুদূর উত্তরবঙ্গ থেকে শুরু করে সুন্দরবন, প্রত্যেকটা জায়গায় তার সম্পত্তি রয়েছে, হোটেল রয়েছে, ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে। এরপর দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়ে এবং শেষমেশ ইনভেস্টমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? বিদেশে। কোন বিদেশে? দুবাই। হ্যাঁ, ঠিক শুনছেন, সেই দুবাইয়ে, যে দুবাইয়ে এই রাজ্যের এক শ্রেণীর প্রভাবশালীর বারবার যাতায়াত হচ্ছে। আর এইখানেই লিঙ্ক আপটা করে ফেলেছে ইডি।
অর্থাৎ এই যে টাকাটা ওঠানো হতো, আবারও বলেছি, এই দুর্নীতির 3টি পর্যায়ে এখনও অবধি ইডি বার করেছে। একটা হচ্ছে 2014 থেকে 2016, একটা হচ্ছে 2016 থেকে 2019, আর একটা হচ্ছে 2019-এর পরের পর্যায়ে। কিভাবে দুর্নীতিটা হয়েছে? 2014 থেকে 2016 যখন এই সমস্ত দুর্নীতি শুরু হয়েছে এবং সেই ফেরেববাজটা রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছে, সেই সময়ে কি হতো? টাকাগুলো তুলতো, নিজেরা 25-এর ভাগ রাখতো, 75 সেই ফেরেববাজের কাছে পৌঁছে যেত। এই ট্রেলটা বার করাটা অত্যন্ত জরুরি, প্রাইমারিলি ফেরেববাজটাকে ঘাড় ধরে জেলে ঢোকানোর জন্য। তারপরে সেকেন্ড পর্যায়ে যেটা 2016 থেকে 2019, এই সময়টা হচ্ছে আরও মারাত্মক। এই সময়টা হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের সময়। এই রাজ্যের বিভিন্ন জায়গায় সেই টাকাটা ইনভেস্টেড হয়ে গেছে, আর সরাসরি সেই ফেরেববাজের কাছে টাকার ভাগটা পৌঁছচ্ছে না। এই যে 75-এর ভাগটা হচ্ছে, সেই 75 ভাগ দিয়ে কোথাও হোটেল, কোথাও ট্রান্সপোর্ট, কোথাও জমি, কোথাও বাগানবাড়ি, বিভিন্ন জায়গায় এটা ইনভেস্ট হচ্ছে এবং সরাসরি সেই ইনভেস্টমেন্টগুলো চোখে দেখা যাচ্ছে। এরপর 2019-এ যখন দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে দৃষ্টিগোচরে এসে যাচ্ছে, এই নিয়ে ইডি প্রশ্ন করতে শুরু করেছে, তখন এই টাকাটা ওই শঙ্করাড্ডর মতো লোকগুলোকে দিয়ে প্রথমে বাংলাদেশে পাঠানো হচ্ছে, হাওয়ালা যোগ হচ্ছে এবং সেখান থেকে ডলারে কনভার্ট করে দিয়ে সেগুলোকে দুবাই বা অন্যান্য প্রান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা দুর্নীতির যোগ কিন্তু ঠিক এই এক সূত্রে বাঁধা থাকছে। এইবার কালকে যে প্রসন্ন রায়ের বাড়িতে যাওয়া হলো, প্রথমে সেখানে তো ইডি ঢুকতেই পারলো না, প্রায় ঘন্টা দুয়েক তাদের অপেক্ষা করতে হলো এবং সেই অপেক্ষার যখন অবসান হলো, সেই অপেক্ষার অবসানের শেষে তারা যখন ভেতরে ঢুকতে পারলো, এই বিভিন্ন যে সম্পত্তি রয়েছে সেগুলোর কোয়ারি কিন্তু তারা শুরু করলো, তার ডকুমেন্টেশন তারা কালেক্ট করতে শুরু করলো এবং সেখানে কালেক্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই প্রসন্ন রায় জামিন পাওয়ার পর একাধিক সম্পত্তি বেচা শুরু করে দিয়েছে, বিক্রি করা শুরু করে দিয়েছে। যদিও আদালত থেকে নির্দেশ ছিল মাত্র একটি সম্পত্তি তারা বিক্রি করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে 4টে সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এবং এই সম্পত্তি যে বিক্রি হচ্ছে, এই যে দলিল, এই যে নথি, এর যে তথ্য যখন বার করা হচ্ছে, তখন আস্তে আস্তে কিন্তু ওই 450 সম্পত্তির লিঙ্ক আপটা পুরোটা হচ্ছে। এর মধ্যে বহু সম্পত্তি দেখা যাচ্ছে যে খোদ প্রসন্ন রায় বা তার স্ত্রী কাজলী শনি রায় তাদের নামে রয়েছে এবং এর বাইরেও তাদের একাধিক আত্মীয় স্বজন, একাধিক বন্ধুবান্ধব, চাকর বাকর, অফিসের কর্মচারী, অনেকের নামে এই সম্পত্তিগুলো পাওয়া যাচ্ছে। আর সেই সমস্ত নথি কিন্তু কালেক্ট করা শুরু করেছে ইডি। এবার যেটা মেন জেরার জায়গা, যে এই সম্পত্তিগুলো যে নামে বেনামে হচ্ছে, এই সম্পত্তিগুলো আদতে কার এবং সেই সমস্ত কিছুর এই উৎসটা কি, টাকার উৎসটা কি, আর কিন্তু উত্তর দিতে পারছে না প্রসন্ন রায়। এবং শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে যখন সে ভেঙে পড়ছে, যখন তার পরিবারের তরফ থেকে আর উত্তর আসছে না, গ্রেপ্তারিটা আবার নিশ্চিত হয়ে যাচ্ছে। আর এটা যদি পিএমএলএতে হয়, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেখানে ওই মানি ট্রেডিংটা করা হচ্ছে, অর্থাৎ যে বেসিক কোশ্চেনটা দিয়ে আমি শুরু করলাম, যে আপনাদের মনে প্রশ্ন যে এত দিন বাদে ইডি যাচ্ছে, কি করে তারা তথ্য সংগ্রহ করবে? তথ্য তো নষ্ট করে দিয়েছে না, মানি ট্রেডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরুন আজ থেকে 6 বছর আগে আপনি আমাকে 50 টাকা দিয়েছেন, সেই টাকাটা যদি আপনি ক্যাশে দেন তাহলে তার কোনো ট্রেল থাকবে না, কিন্তু টাকার পরিমাণটা যদি 50 লক্ষ হয়, 50 কোটি হয়, এত টাকা তো সহজে ক্যাশে ডিলিং হবে না। তাহলে এটা কোথাও না কোথাও অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, কারুর না কারুর অ্যাকাউন্টের থ্রু দিয়ে এসছে, অনেকগুলো অ্যাকাউন্টের থ্রু দিয়ে এসছে। এই যে ট্রেসটা কিন্তু সবসময়ই থেকে যায় এবং এই ডিজিটাল ট্রেসটা থেকে যাওয়ার ফলেই এই ট্রেলিংগুলো, এই ব্যাক ট্রেলিংগুলো করা সম্ভব হয়। আবার ধরুন এই যে 50 টাকা আপনি দিয়েছেন, এই 50 টাকা দিয়ে আমি কিছু একটা করেছি, আমি যদি ছোটোখাটো কোনো কাজ করি, আমি যদি এক প্যাকেট চিপস কিনে খাই, আমি যদি 2টো সিঙ্গারা কিনে খাই, তার ট্রেল থাকবে না। কিন্তু আমি যদি একটা বড় সম্পত্তি কিনে নিই, আপনি আমাকে 50 লাখ টাকা দিয়েছেন, আমি একটা ফ্ল্যাট কিনে নিয়েছি, এই যে ফ্ল্যাটটা আমি কিনলাম, এর জন্য কত টাকা হলো, কাকে টাকাটা দিলাম, কার কাছ থেকে কিনলাম, সেই টাকাটা কোথা থেকে আমার উৎসটা এলো। আজকে হঠাৎ করে আমার কাছে 50 লাখ টাকা চলে আসতে পারে না, আমি মাসে 10,000 20,000 টাকা জোগাড় করে একটা ছোটোখাটো ফ্ল্যাট কিনতে পারি, কিন্তু সেই টাকাটা আমি আমার ঘাম ঝরিয়ে ইনকাম করেছি, তার পুরো ট্রেস আছে। আইটি ডিপার্টমেন্ট সেই টাকাটার কথা জানে। আর আমি যদি 50 লাখ টাকা হঠাৎ করে পেয়েও যাই, সেটা আমাকে আগে আইটি ডিপার্টমেন্টকে জানাতে হবে। আইটি ডিপার্টমেন্ট তার যে ট্যাক্সেশন আছে সেটা আমাকে জানাবে, সেই ট্যাক্স পে করার পর বাকি টাকাটা আমি আমার মতো করে ইউটিলাইজ করতে পারবো। কিন্তু সেইটা না করে আমি দুম করে কোথাও থেকে কারোর মাথায় বন্দুক ঠেকিয়ে যদি 50 লাখ টাকা ইনকাম করি আর সেটাকে দুম করে ইনভেস্ট করে দিই, তাহলে সেই যে গ্যাপটা থাকছে এটা আমি দেখাতে পারবো না।
এগুলোই কিন্তু মানি ট্রেলিংয়ের মেন জায়গা, আর এইগুলোই কিন্তু খুঁজে খুঁজে বার করছে। অর্থাৎ এই যে বিপুল পরিমাণ সম্পত্তি, এরা প্রথমে টাকাটা চুরি করেছে, ডাকাতি করেছে, তারপর টাকাটাকে ইনভেস্ট করে সেইটাকে নিজেদের সম্পত্তি করে দেখাচ্ছে, যে কারণে এরা বলতে চায় যে 10 পয়সার দুর্নীতিও কেউ প্রুভ করতে পারবে না। আমি তো নিজে হাতে করিনি, ও করেছে, ও আমার পার্টনার হয়েছে, ও টাকাটা ইনভেস্ট করেছে, আমি বুদ্ধি দিয়েছি। তুমি কি এমন বুদ্ধিমান লোকে যে তুমি প্রত্যেকটা জায়গায় বুদ্ধি দিচ্ছ আর বাকিরা সব ইনভেস্ট করে বসে থাকছে? কতখানি তোমার বুদ্ধির জোর? এই জায়গাগুলি তো জেরার মুখে আসছে। কেন সেই একটি মাত্রই বুদ্ধির জায়গাতে সকলে চলে যাচ্ছে? কেন অন্য জায়গায় কেউ যাচ্ছে না ইনভেস্টমেন্টের জন্য? আর হঠাৎ করে তার বুদ্ধিটা 2014 পর গজিয়ে উঠলো কিভাবে? 2014 আগে তো সেই বুদ্ধিটা কোনো খোঁজ পাওয়া যায়নি। এই যে জায়গাগুলো রয়েছে, এই গ্যাপগুলোই কিন্তু ইডি ধরছে। ফলে কালকে যে 6 ট্রাঙ্ক ভর্তি, মানে 3টি ট্রাঙ্ক এবং 3টে সুটকেস ভর্তি বিভিন্ন নথি কিন্তু ইডি কালকে তুলে নিয়ে গেছে, এবং সেই নথির মধ্যে 3টি মূলত জিনিস রয়েছে। এক, 2014 থেকে 2016 এই সময়ে যে টাকাটা, ক্যাশ টাকাটা, নগদ টাকাটা গ্রিন করিডোর করে পৌঁছে দেওয়া হয়েছে, সেই সময়ে সমস্ত কিছু নথি, কত টাকা উঠেছে, কার কাছ থেকে নেওয়া হয়েছে, কিভাবে পৌঁছে দেওয়া হয়েছে, কোন কোন ট্রান্সপোর্টের গাড়ি ইউজ করা হয়েছে, তার সমস্ত তথ্য। দ্বিতীয় ভাগ 2016 থেকে 2019, যেখানে এই বিভিন্ন ব্যবসা ফেঁদে বসা হয়েছে এবং সেই ব্যবসায় যে ইনভেস্টমেন্ট এসছে তার টাকাটা কোথা থেকে এসছে, সেই টাকার টার্নওভার কী হয়েছে, কে কত ইনভেস্ট করেছে, সেখানে নামে কতগুলো রয়েছে, বেনামে কতগুলো রয়েছে, বেনামিটা কোন প্রভাবশালীরা প্রভাব কাটিয়েছে, সেই সমস্ত তথ্য সেটা গেছে। এবং 2019-এর পর থেকে পরবর্তী সময়, যে সময়টাতে টাকাটা বিদেশে পাচার হয়েছে, হাওয়ালা যোগ হয়েছে, এই সমস্ত নথি। অর্থাৎ পার্থ চ্যাটার্জি যদি নিয়োগ দুর্নীতির কিংপিন হয়, যেমন রেশন দুর্নীতির কিংপিন হচ্ছে বালু মল্লিক, সেরকম পার্থ চ্যাটার্জির যে মিডলম্যান, যে মেন লোক ছিল, সে হচ্ছে এই প্রসন্ন রায়। এখন এই প্রসন্ন রায়ের ভূমিকা কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেরকম সে টাকা তুলেছে, সেই টাকাটা সে নিজের ভাগ রেখেছে, পার্থর কাছে পৌঁছেছে, এবং তারপর সেই সর্বোচ্চ প্রভাবশালী অবধি সে পৌঁছেছে। এই যে লিঙ্ক আপটা, এই সমস্ত তথ্য কিন্তু কালকে বার করে নিয়ে গেছে, এবং তার ফলে যারা ভাবছিলেন যে এতদিন বাদে যাওয়ার পরে ইডি কিচ্ছু পাবে না, কার্যত আঙুল চুষবে, তারা আয়ু আশের জন্য এখানে যাচ্ছে, তারা কিন্তু ভুল ভাবছেন। এই যে 6 ট্রাঙ্ক ভর্তি নথি গেছে, সেই নথি কিন্তু বহু প্রভাবশালী এবং সর্বোচ্চ স্তরের প্রভাবশালী প্রত্যেকেরই কার্যত পায়ের তলার মাটি কালকে হিলিয়ে দিয়েছে। ফলে ইডির এই যে কালকে মুভ ছিল, তার যে সার্থকতা সেটা এই মুহূর্তে বোঝা যাবে না, কিন্তু যখনই এই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছানো হবে, যেদিনকে তার বাড়িতে রেডটা হবে, যেদিনকে তার ঘাড় ধরে তুলে নিয়ে আসার প্রয়াস হবে, তারপরে যে আদালতের লড়াইটা হবে, সেইখানে কালকের রেডটা যে কতখানি ইম্পর্টেন্ট ছিল, সেই জায়গাটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। ফলে সব মিলিয়ে কালকে ইডির মুভ সত্যি একটা বড় মুভ ছিল, এবং সেইটা যার জন্য এত কিছু হচ্ছে সে কিন্তু বুঝে গেছে। এবং তারপর দেখুন, এই নিয়ে একটি শব্দ খরচ নেই, এই নিয়ে একটি কোনো প্রতিবেদন নেই, এই নিয়ে একটি কোনো বক্তব্য নেই, সমস্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, যেন উঠ বালিতে মুখ গুঁজে থাকলেই ঝড়টা থেমে যাবে। ঝড় থামার কোনো লক্ষণ নেই, বরং ঝড় আরও বেশি ঘনীভূত হচ্ছে, এবং ইডি সেই নির্দিষ্ট লক্ষ্যেই কিন্তু এগিয়ে যাচ্ছে। ফলে কালকে সার্চ নিয়ে কিন্তু খুব পজিটিভ একটা আউটপুট এসেছে, এমনটাই অন্তত ইডি যারা কভার করছেন সেই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের জানাচ্ছি। কিন্তু তার ইমিডিয়েট এফেক্টটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওই সর্বোচ্চ প্রভাবশালীকে ঘেরার যে প্রয়াস, সেখানে বৃত্তটা আরেকটা সার্কেল ছোট হলো, এইটুকুনি অন্তত নিশ্চিত করে বলা যাচ্ছে। ফলে ইডির এই মুভ নিয়ে আমরা তো যথেষ্ট পজিটিভ, কিন্তু আপনারা কি বলবেন কালকের এই সার্চ অপারেশন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।